অবশেষে খুঁজে পাওয়া গেল তাকে। গেট পেরিয়ে কানে ফোন গুঁজে কথা বলতে বলতে ভেতরে আসছে আদ্র। মেঘা চিকচিক করে উঠল। এক গাল হেসে শাড়ির কুচি সামলে তেড়ে গেল আদ্রের দিকে। মুখোমুখি দাঁড়াতেই পা থামালো আদ্র। ফোনে কথা শেষ করে কান থেকে ফোন নামালো। মেঘাকে আগাগোড়া পরক করে ভ্রু নাচিয়ে বোঝালো। কি হয়েছে? মেঘা আমতা আমতা করল। একটা আবদার করব, রাখবে? কি? উইল ইউ বি মাই ডান্স পার্টনার? প্লিজ ভাইয়া, শুধু একটা বার। আদ্র বুঝে উঠে রাগ দেখিয়ে বলল। কিসের নাচানাচি? কোনো নাচানাচি হবে না, যেমন চলছে তেমনই থাক। না ভাইয়া, তুমি বুঝতে পারছো না। নাচ গান না হলে বিয়ে বাড়ির কোনো ফিলিং আসে নাকি? কেমন তেজপাতা হয়ে আছে সব অ্যারেঞ্জমেন্ট। হোক, যা এখান থেকে। এতগুলো মানুষের সামনে নাচবি তুই? তুমি সহ। আমি ওসবে নেই। ভাইয়া প্লিজ জজ, দেখো টুকটুকি আমার সাথে বাজি ধরেছে। তুমি আমার সাথে পারফর্ম করলে ও আগামী 1 সপ্তাহ চকলেট ছুঁয়েও দেখবে না। আর এমনিতেও মুড খারাপ, দুদিন থেকে একটু মুডে আসতে চাইছি। প্লিজ না করো না। মেঘার কথা শেষ হতেই সিরাতের আগমন। পিছন থেকে বলে উঠল সে। মেয়েটা কত করে বলছে, শুনছিস না কেন? আশপাশ চেয়ে দেখ তো, এটা কোন দিক দিয়ে বিয়ে বাড়ি মনে হচ্ছে? বিয়ে বাড়িতে একটু নাচ গান না হলে চলে? কে আছে তোরা ছাড়া? আরেকটা তো পা মুচকে বসেই আছে। ও থাকলে মেঘা তোকে জোর করতো? একটা পারফর্ম করেই দেখা। আদ্র অবিশ্বাসে বলল, সচকিতে। আপু, তুমিও? সিরাত এগোয়। মিটিমিটি হেসে বাড়ির সদরের দিকে চোখ ইশারা করে। বলে, আমিও। ইশারা অনুযায়ী সামনে তাকাতেই রৌদ্রকে দেখল আদ্র। বাড়ি থেকে সবই বেরিয়েছে সে। শটান হয়ে গার্ডেনের দিকে এগোচ্ছে। আদ্র এক পলক চেয়ে পরক্ষণে মৃদু হাসল ওষ্ঠ পিষে। সিরাতের দিকে চাইতেই আবারও হাসল দু ভাই বোন। আদ্র গলা খাকারি দিয়ে এক মুহূর্ত না ভেবে বলল সাই দিয়ে, চল মেঘ, নেচে দেখা সবাইকে আর সাথে কাউকে। মেঘা হক চুকিয়ে গেল। যে ছেলে এতক্ষণ খুঁটকিরি ছিল সে এখন এক কথায় রাজি হয়ে গেল। এমনকি মেঘার হাত টেনে স্টেজের দিকে এগোলো পর্যন্ত। মেঘা যেতে যেতে বলল সন্দিহান হই, ভাইয়া, তোমাকে কি ভূত ধরলো? হঠাৎ রাজি হয়ে গেলে যে? অন্যের মাথায় ভূত চাপাবো এবার। পিছন থেকে চেঁচিয়ে বলল সিরাত। আমি গান চালিয়ে দিচ্ছি, তোরা যা। শুভ্রের ইশারায় স্টেজে উঠেছে রৌদ্র। হাসার চেষ্টা করে টুকটাক কথা বলল, এক্ষুনি বেরিয়ে যাবে আবার। বিয়েবাড়িতে অনেকের চোখ এখন রৌদ্রের দিকে। এক একজন এক এক দৃষ্টিতে তাকাচ্ছে। যদিও তারা মেহমান, কানাঘুষো করছে হয়তো। রৌদ্র এখানে থাকলে একটা বিপত্তি বাঁধিয়ে ফেলবে নিশ্চিত। 5 বছর আগে এই রকমই একটা বিয়ের অনুষ্ঠানে বিপত্তি বাঁধানোর জন্য তোফায়েল কাবির ছেলের গায়ে হাত তুলেছিলেন পুরো বিয়েবাড়ির সবার সামনে। রৌদ্র ভোলেনি। আর এখন সেরকম কিছু হোক সেটা চায় নাও। আর না সবার সামনে নিজেকে বাধ্য প্রমাণ করতে চায়। শুভ্র ওকে আটকানোর চেষ্টা করেও পারল না। কোনো দিকে না তাকিয়ে স্টেজ থেকে নেমে পকেট থেকে ফোন বের করতে করতে বাইরের দিকে এগোলো রৌদ্র। অমনি পথে বাধা হয়ে দাঁড়ালো সিরাত। অলরেডি সাউন্ড বক্সে গান চালিয়ে দিয়েছে। গান চালানোর সাথে সাথে সমস্বরে একটা চিৎকার ভেসে আসলো স্টেজের দিক থেকে। রৌদ্র পাত্তা না দিলেও সিরাতের মুখোমুখি হয়েই থমকালো। মেকি হেসে বলল সিরাত। রুদ্র, কোথায় যাচ্ছিস আজ এই মুহূর্তে? গানের আওয়াজে বিরক্ত হলো রৌদ্র। খিটখিটে স্বরে বলল, বেরোচ্ছি আমি। আরে যাচ্ছিস না কোথায়? আচ্ছা যা, পরে কথা বলছি। আদ্র আর মেঘার পারফর্ম শুরু হয়ে গেছে মেবি, আমি যাই ওদিকটায়। সিরাত এক মুহূর্ত সময় পার করল না। রৌদ্রের কপাল গুটিয়ে আসলো আপনা আপনি। কান খাড়া করল, বোঝার চেষ্টা করল কথাটার অর্থ। গানের তালে সবার চেঁচামেচি শুনে পথ পাল্টি পা ঘুরিয়ে আবার স্টেজের দিকে এগোলো সে। সাউন্ড বক্সে ফুল সাউন্ডে গান বাজছে। अंदर कितनी गर्मी है, बाहर कितनी सर्दी है, तूने बेदर्दी मेरी हालत कैसी कर दी है, दिल में बसा ली, अपनार बना ली, यूं ना बढ़ा मेरी उलझन, तू मेरा तू मेरा तू मेरा तू मेरा,
তো মেরা হিরো নাম্বার 1। স্টেজে দুজন নৃত্যরত। আদ্রির জীবনে প্রথম পারফরমেন্স। জীবনে এর আগে নাচেনি কখনো। মেঘাও আচমকা এমন গানের সাথে তাল মিলাতে হিমশিম খাচ্ছি। সিরাত কি চালালো এটা? এক পর্যায়ে নিজেকে সামলে আদ্রকে টেনে নিয়েছে নিজের দিকে। গানের সাথে হাততালি পড়ছে ক্ষণে ক্ষণে। হাস্যোজ্জ্বল মুখে চেয়ে আছে সকলে। এতক্ষণে আমি জেগেছি। সাফা আর শুভ্র আদ্রকে দেখে চরম অবাক, সাথে বাড়ির বাকিরা সবাই। একমাত্র ক্ষুব্ধ রৌদ্র সকলের পিছনে দাঁড়িয়ে সিঁচিয়ে আছে অগ্নিদৃষ্টিতে। এতক্ষণে মুঠোফোনটার দফারাফা হয়ে গেছে হাতের মুঠোয়। নাচের স্টেপের সাথে নিজের ভাই আর মেঘার মুখে উপচে পড়া হাসির ভিড়ে তরতরিয়ে রাগ বাড়ল আরো। শক্ত থেকে শক্ততর হলো চোয়াল। বিড়বিড় করল তন্ত পিসি। ইভারা, আই ওন্ট স্পেয়ার ইউ ইডিয়ট। ক্রোধে ওষ্ঠ দংশন করে নিজেকে এক মুহূর্ত সামলে নিলেও পরক্ষণে আর পারল না। স্টেপ মেলাতে গিয়ে এক পর্যায়ে আদ্র মেঘার হাত ধরতেই আর সংযত রইল না বেপরোয়া রৌদ্র। চোয়াল খিচে সবাইকে উপেক্ষা করে দম্ভ ভরে পা চালিয়ে তেড়ে গেল স্টেজের দিকে। আদ্র মেঘাকে ঘুরিয়ে আবারও নিজের দখলে নেওয়ার আগেই মেঘাকে টেনে ধরল রৌদ্র। হ্যাচকা টানি এনে ফেলল আপন সন্নিকটে। মেঘা হুমড়ি খেয়ে রৌদ্রের বুকে এসে আছড়ে পড়ল। নিমিষেই ভড়কালো সকলে। আদ্র ঝাড়া মেরে একপাশে দাঁড়ালো। চমকানোর অভিব্যক্তি প্রকাশ করল নিজের মাঝেও। বন্ধ হলো গান। সব থেমে স্তব্ধ হলো পুরো গার্ডেন। মেঘা ভয় গিলে মুখ তুলতেই রৌদ্র ক্রোধিত চাপা অনলে ধমকালো। ইউ ইডিয়ট, তেরা হিরো ইধার হে হয়। প্রকম্পিত হয় মেঘা। রৌদ্রকে আকস্মিক কিভাবে দেখে ঝটকা খায়, ছ্যাত করে ওঠে বক্ষস্থল। অগ্নিমূর্তি ধারণ করেছে রৌদ্র। চোয়াল বিভৎস নিরেট। এক হাতে মেঘার বাম হাত পিছনে কোমরের সাথে মুচড়ে ধরে অন্য হাতে মেঘার কোমর আঁকড়ে ধরেছে রৌদ্র। মেয়েটাকে লিপটি মিশিয়ে ফেলেছে নিজের সাথে। আশপাশ অবলোকনের প্রয়োজন বোধ করল না সে। সবার ড্যাব ড্যাবি চাহনি এখন দুজনের দিকে। তৌসিফ কাবির পরিস্থিতি বুঝে গলা ঝেড়ে সরে গেলেন জায়গা ত্যাগ করে। তোফাইল কাবির ভাগ্যি সেখানে নেই। রুবিনা কাবির অস্ফুটে বললেন আশপাশ তাকিয়ে। কি হচ্ছেটা কি রৌদ্র? রৌদ্র শুনেও শুনল না। মাথা ঝুঁকিয়ে দৃষ্টি গেড়ে রইল মেঘার দিকে। আগ্নেয়গিরির ন্যায় প্রজ্বলিত দৃষ্টি তার। মেঘা ইঞ্চি পরিমাণ নড়তে পারছে না পিষ্ট হয়ে। ছটফট করতে পারল না সে। ফোনাবিহীন ফোঁস করে উঠল শুধু। রৌদ্র ওর দিকে তাকিয়েই এক মুহূর্ত পর সবাইকে অধিক তাজ্জব বানিয়ে হুঙ্কার ছাড়ল। গান থামালে কেন? বাজাও। স্তম্ভিত হল সকলে। অবিশ্বাসে বৃহৎ নয়নে চাইল একাধিক দৃষ্টি। আদ্র ওষ্ঠ পিষে নেমে আসলো স্টেজ হতে। প্ল্যান মোতাবেক গার্ডেনের উজ্জ্বল কিছু লাইট নিমিষেই নিভে গেল দপ করে। ঝিরিঝিরি একটা ঝাড়বাতির ন্যায় রং বেরঙের ফেরি লাইট জ্বলে উঠল সব আলো নিভতেই। উজ্জ্বল থেকে রঙিন হলো চারপাশ। অস্পষ্ট হয়ে এলো পুরো গার্ডেন। রৌদ্র যেভাবে শক্ত করে মেঘার কোমর জড়িয়ে নিয়েছিল সেই অবস্থার পরিবর্তন আনল একটু। হাত আলগা করে আলতো করে কোমর পেঁচিয়ে নিল ডান হাতে। তীর তীর করে কেঁপে উঠল মেঘা। এবার নড়ে চড়ে উঠল। ছটফট করল দৃষ্টিতে দৃষ্টি রেখি। কি আজব, চোখ সরাতে পারছে না কেন? রৌদ্রের রাগের তোপে রক্তবর্ণ ধারণ করা মাদকীয় দৃষ্টি থেকে শত কষ্টতেও চোখ সরিয়ে নিতে পারল না মেঘা। রৌদ্র এক হাতে ওর কোমর জড়িয়ে খানিকটা উঁচু করল ওকে। শূন্যে ভাসিয়ে পর মুহূর্তে মেঘাকে দাঁড় করালো নিজের দু পায়ের পিঠের উপর। এর মধ্যে ধীর ধ্বনিতে বেজে উঠল নতুন একটা সুর। রাত বঞ্জর সি হ্যায়, কালে খঞ্জর সি হ্যায়, तेरे सीने की ला मेरे अंदर भी है, तू हवा दी से तू मेरा तन जले। গান বাজতেই পরিস্থিতি থমকে গেল আরো বেশি। মেঘা শিউরে উঠে পিছাতে চাইল, পারল না। রৌদ্র আবারও ওকে টেনে নিয়ে খুব কাছাকাছি এনে বুকের সাথে মিশিয়ে দাঁড় করালো। তীব্র অধিকার বোধে আবারও কোমর জড়িয়ে নিল শক্ত করে। মেঘা এবার আর তাকিয়ে থাকতে পারল না। ছটফট হৃদয়ের আলোড়নে এক ঝটকায় নামিয়ে নিল দৃষ্টিযুগল। অমনি ওষ্ঠপুটে দাঁত বসিয়ে ফিচেল হাসল রৌদ্র। মেঘার নির্বিকারত্ব দেখে রৌদ্র নিজেই ওর বাম হাতটা তুলে রাখল নিজের কাঁধের নিকট। অতপর নিজের বাম হাতের ব্যান্ডেজ সমেত মেঘার ডান হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল চেপে ধরল। গান চলছে কিপি কিপি মৃদু সাউন্ডে। জ্বালা দে রে সঙ্গ, জ্বালা দে রে সঙ্গ, মুহে অঙ্গ লাগা দে রে,
मैं तो तेरी जोगनिया तू जोग लगा दे रे। রৌদ্র মেঘা সমেত পা বাড়িয়ে মৃদুমন্দ মুভমেন্ট করতেই এবার আর স্থির থাকল না মেঘা। ঢোক গিলল প্রথমে, জোরালো হৃৎস্পন্দনের বিপরীতে শরীরের কম্পন রুখে নিল খুব কষ্টতে। দাঁত চেপে রাগ প্রকাশ করল রৌদ্রের কাঁধ খামচে। ছাড়ুন অসভ্য লোক, সবাই দেখছে। তন্মধ্যে টাটানো স্বরে ধমকালো রৌদ্র। দেখুক, এতক্ষণ ধরে পরপুরুষের সাথে কোমর দুলিয়ে নাচছিলি, তাতেও দেখছিল সবাই। ফের বেয়াদবির জন্য তোর গাল বরাবর এখনো অবধি থাপ্পড় বসায়নি। এটা তোর গুড লাক। কথকটুকু শেষ করেই ঠোঁট চওড়া করল সে। আচানক চটপটে পদক্ষেপে মিউজিকের সাথে তাল মিলিয়ে মেঘাকে ঘুরিয়ে স্পিন করে নিজের থেকে ছাড়িয়ে দূরত্ব বাড়াল। মেঘা মাথা চড়কে হকচকিয়ে যাওয়া মাত্রই আবারও এক ঝটকায় কবজিতে টান মেরে ওকে এনে ফেলল নিজের বুকের মাঝে। ফের আগের ন্যায় কোমর জড়িয়ে মৃদুমন্দ মিউজিকে তাল মেলাতে লাগল নিজে থেকেই। মেঘা আহাম্মক, তাজ্জব। এতগুলো লোকের ভিড়ে রৌদ্রের সাথে এভাবে নিজেকে আবিষ্কার করতেই বক্ষস্থল কেঁপে উঠল। নমনীয় হৃদয় যন্ত্রে শুরু হলো তোলপাড়। সবাই খুব মনোযোগে দেখছে ওদের সুশৃঙ্খল যুগল নৃত্য। বাতাস বইছে একটু আধটু, মেঘার হাঁটু ছড়ানো চুলগুলো উড়ছে অবাধ্যভাবে। রৌদ্রের গরম শ্বাস নিজের উপর অনুভব করছে সে। শক্তি খুইয়ে আসছে আপনা আপনি, কণ্ঠনালীতে কথা ফুটছে না। শাড়ির ভাঁজে গড়বড় অনুভব হতেই সম্বিতে ফিরল মেঘা। কুঁচি নেমে গেছে নিচের দিকে, পায়ের সাথে জড়িয়ে যাচ্ছে। হতচকিতে উচ্চারণ করল মেয়েটা। আমার শাড়িতে প্রবলেম হচ্ছে, ছাড়ুন প্লিজ। হোক প্রবলেম, এতক্ষণ প্রবলেম হয়নি, এখন আমার দ্বারে এসেই প্রবলেম শুরু হয়ে গেল। রৌদ্রের জিদ্দি স্বরে মিনমিন করল মেঘা। সত্যি বলছি, কুচি খুলে যাচ্ছে, অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যাব, এক্ষুনি ঠিক করতে হবে। রৌদ্র নির্বিকার। মেঘাকে রাউন্ড করে ঘুরিয়ে পিছনের দিকে ঝুঁকিয়ে দিল সে। পরক্ষণে আবার আগলে নিল, চোখ জোড়া এখনো জ্বলন্ত। মেঘা বেশি সমস্যা অনুভব করে এবার আকুতি স্বরে বিড়বিড় করল। রৌদ্র প্লিজ, কুচি এলোমেলো হয়ে গেছে, আমার শাড়ি খুলে যাবে, সবাই দেখছে। আই ফিল আনকমফোর্টেবল, প্লিজ ছেড়ে দিন। আমি রুমে যাব। তৎক্ষণাৎ থমকায় রৌদ্র, থমকায় বেপরোয়া হৃৎস্পন্দন, জ্বলন্ত দৃষ্টিযুগল। মেঘার মিনতি ভরা দৃষ্টিজোড়ার দিকে তাকায় অদ্ভুতভাবে, শুধুই আচমকাই। কি বললি? আমি রুমে যাব, ছেড়ে দিন প্লিজ। তার আগে কি বললি? কুচি এলোমেলো হয়ে গেছে। ইডিয়ট, থাপ্পড় খাবি। আমাকে কি বলে ডাকলি? মিনমিন করে মেঘা। রৌদ্র। আবার বল। রৌদ্র। রৌদ্র চোখ বুজে নাই, ঝুঁকে এসে বলে ঢোক গিলে। এবার বল, রৌদ্র প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। মেঘা এবার বিরক্ত হল। এতক্ষণ সবার সম্মুখে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও আর পারল না। দাঁত খিচুনি দিয়ে রৌদ্রকে দুহাতে ঠেলার কসরত করল। সহসা হিসিয়ে বলল রৌদ্র, বিলিভ মি, এভাবে একবার বলে দেখ। আই প্রমিস, এক মুহূর্ত অপেক্ষা করব না, তোকে আমি নিজেই নিয়ে যাব এখান থেকে। বরফের ন্যায় ঠান্ডা আর ধারালো তার স্বর। বিপরীতে তরতরে স্বরে গর্জালো মেঘা। রাইনো মুখ, ছাড়ুন আমায়, অনেকক্ষণ ধরে সহ্য করছি। অসভ্যতম শুরু করেছেন সবার সামনে, তামাশা বন্ধ করুন, দূরে সরুন আমার থেকে। রৌদ্র চিবিয়ে বলল প্রত্যুত্তরে, ইডিয়ট, অসভ্যতা আমি করছি, আর তুই পরপুরুষের সাথে নেচে বেরিয়ে সভ্যতা দেখাচ্ছিস আমায়। ঘরে চলে এবার, কত নাচতে পারিস আমিও দেখব আজ। লেটস গো শানি। মেঘাকে ছাড়ল জড়ানো থেকে, চেপে ধরল বাম হাতের কবজি। হিড়হিড়িয়ে টানতে গেলে পায়ে কুচি জড়িয়ে সম্পূর্ণ কুচিটাই খুলে এলো। ধক করে উঠল মেঘা। দ্রুত অন্য হাতে কুচির মাথা চেপে ধরল উদরের সাথে। বাম হাত ছাড়াতে ঝটকা মারল। ভরকানো গলায় তেতে উঠল এই বেলায়। আর ইউ ম্যাড? ছাড়ুন আমায়, সহজ কথা বোঝেন না কেন আপনি? পরিস্থিতি আচমকা বদলে যেতেই গান থামল আবার। আলোগুলো জ্বলে উঠল পুনরায়। হকচকিয়ে গেল সকলে। রৌদ্র পিছু ফিরে তাকাতেই মেঘার অবস্থা বুঝতে বাকি রইল না। শাড়ি পুরো এলোমেলো এতক্ষণে, পাতলা আঁচল ভেদে ফর্সা উদর আধো লক্ষণীয়। এতগুলো লোকের সামনে মেঘারই এলোমেলো দশা দেখে কিরমির করে রৌদ্র। পিছিয়ে হুট করে মেঘাকে পাঁজাকোলা করে তুলে নিল সে। কুঁচি চেপে ধরেই ভ্যাবাচাকা খায় মেঘা।
আপনা আপনি অপর হাত উঠে যায় রৌদ্রের কাঁধ জড়িয়ে, নড়েচড়ে আশপাশ আর চোখে নজরে নিয়ে বলে, লিমিট ক্রস করে ফেলছেন এবার, নামিয়ে দিন আমায়। শাট আপ ইডিয়ট, আর একটা কথা বললে ঠোঁট সেলাই করে দেব তোর। পা বাড়াতেই ছটফট করে, হাত পা ছোড়াছুড়ি করে চেঁচালো মেঘা। ভাইয়া, এই রাইনো মুখটাকে আটকাও। উপস্থিত সকলে হতভম্ব হয়েছে। দেখা ব্যতীত জোর গলায় কিছুই বলার নেই কারোর। ঠোঁট চেপে হাসছে কিছু মুখ, নতুবা কানাকানি করছে ফ্যাসফস করে। রৌদ্র গটগট পা বাড়িয়ে এগুলো বাড়ির দিকে, বাধা প্রদান করল না কেউ। রুবিনা কাবির হতবাক অবস্থায় ছেলের পিছনে অগ্রসর হতে গেলে সিরাত পথ রোধ করে দাঁড়ালো। আমু, তুমি কোথায় যাচ্ছ? রৌদ্র, ওই মেয়েটাকে ওভাবে নিয়ে যাচ্ছ কেন? আবার ওকে মারবে? মারুক, ও নিজে মারবে আর নিজেই মলম লাগাবে। সবে তো শুরু তোমার ছেলের তরপানো। তোমাকে ভাবতে হবে না এসব নিয়ে, তুমি আমার সাথে এসো। বাড়ির ভেতরটা এই মুহূর্তে ফাঁকা। রৌদ্র মেঘাকে নিয়ে সোজা সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে উঠল। নিজ ঘরের দরজা পা দিয়ে লাথি মেরে খুলল ঠাস করে। মেঘা ছোড়াছুড়ি করেছে এতক্ষণে, তবে লাভ হয়নি। রৌদ্র ঘরে ঢুকেই ঠাস করে ওকে ছুঁড়ে ফেলল বিছানার উপর। কোমরে চিলতে পরিমাণ ব্যথা পেয়ে মৃদু কুকিয়ে ওঠে মেঘা। এক হাত কোমরের ডান দিকে চেপে ধরে, চোখ খিঁচি রাখে এক মুহূর্ত। খট করে দরজা লাগানোর শব্দ পেতেই তড়িতে চোখ মেলে পরক্ষণে। রৌদ্র দরজা লাগিয়ে দিয়েছে। শার্টের হাতা গোটাতে গোটাতে কঠোর ভঙ্গিতে মেঘার দিকে এগোলো সে। মেঘা ভাবসাবে পরিবর্তন না দেখিয়ে ব্যথা প্রকাশ করে খ্যাটখ্যাটে সরে ঝিরে উঠল। ইউ রাইনো, পাগল হয়ে গেছেন আপনি? এভাবে ছুঁড়ে মারলেন কেন আমায়? ব্যথা পাইনি আমি। ইউ ইডিয়ট, নাটক করবি না একদম। যেখানে ফেলেছি সেখানে ব্যথা পাওয়ার হলে তোকে ফেলতাম না আমি। মেঘা থতমত খায়, বিছানার দিকে তাকায়। কোমল তুলতুলে নরম গদি। মেঘার ছিপছিপে শরীরের ভারী বসে দেবে গেছে তুলনায়। মেঘা ব্যথা পায়নি একটুও, বরং পড়ার সাথে সাথে বাউন্স করেছে তুলোর মতো মোলায়েম বিছানায়। সাদা ধবধবে একখানা বেডশিট। মেঘা মুহূর্ত পর দৃষ্টি সরিয়ে রাগ বজায় রেখে বলল, আমাকে এখানে এনেছেন কেন আপনি? কোন সাহসে? বেশরম অসভ্য লোক, লাজ লজ্জা নেই একটুও? অতগুলো লোকের সামনে কোনো স্পর্ধায় অসভ্যের মতো আমাকে ছুঁয়েছেন আপনি। রৌদ্র তেড়ে যায়, আঙুল তুলে শাসিয়ে বলে, তোকে ছোঁয়ার জন্য স্পর্ধা নয়, অধিকারের প্রয়োজন, যেটা আমার দিব্যি আছে। এভার মোর হিম্মত নিয়ে চলে রুডভিক কাবির রৌদ্রও। অধিকারের পাশাপাশি হিম্মত দেখিয়ে তোকে ছুঁয়েছি আমি। মেঘাও রাগ দেখিয়ে প্রশ্ন ছুড়ল বিপরীতে। আমাকে ছোঁয়ার কিসের অধিকার আপনার? অধিকার ফলিয়ে দেখাবো কিসের অধিকার? কি দেখাই? মেঘা মুখ বিকৃত করে নেয়, চোখ সরিয়ে দ্রুত নামে বিছানা থেকে। অমনি ভাঁজ খুলে মেঝেতে লুটিয়ে পড়ে শাড়ির আঁচল সহ এলোমেলো সব কুচি। চমকায় একবিংশীর হৃদয়। নিজের বেগতিক অবস্থা দেখে মুখ ফাঁক করে দ্রুত তাকায় রৌদ্রের দিকে। সহসা ওষ্ঠ পিষে ফিচেল হাসে রৌদ্র। ওষ্ঠপুটি দাঁত চিপে ঘাড় ডোলে হাসি ঠেলে মুখ ফিরিয়ে নেয় ডান দিকে। তড়িঘড়ি করে কুচিগুলো দু হাতে উদরের সাথে চেপে ধরল মেঘা। কোনো রকমে কাপড় সামলে চটপট করে এগোলো দরজার দিকে। ওপরের ছিটকিনি লাগানো। মেঘা না শাড়ি সামলাতে পারছে, আর না হাত ওপরে তুলে ছিটকিনি খুলতে পারছে। উচ্চতাও কম তার। অদূরে হাত পৌঁছালেও ছিটকিনি খুলতে কসরত হবে বড্ড। এই অবস্থায় তো আরও পারবে না। পিছু ফিরে ঝাঁঝ দেখিয়ে বলল তাই, বেয়াদব লোক, দরজা খুলে দিন, বেরোবো আমি। খুলতে পারলে বেরো। মেঘা পা উঁচিয়ে এক হাতে খোলার চেষ্টা করল, পারল না। ফের ঘাড় ঘুরিয়ে একই স্বরে বলল, খুলে দিন দরজা। অসভ্যের মতো সবার সামনে তুলে এনেছেন আমায়। সবাই কি ভাবছে কোনো আইডিয়া আছে আপনার? ইরিটেটিং ম্যান। রৌদ্র চোয়াল খিচে নেয়। দ্রুত এগিয়ে মেঘাকে টান মেরে ফির বিছানায় এনে ফেলে। রেগে বলে, রুম থেকে এক পা বাইরে বেরোনোর চেষ্টা করলে পা একেবারে কেটে দেব তোর। চাইছি না এই ইভেন্টে খারাপ কিছু হোক, নয়তো এতক্ষণে তোর ওই বেয়াদবির শাস্তি মেপে মেপে বুঝিয়ে দিতাম তোকে। ইডিয়ট। বলেই পিছু ফিরল। খট করে দরজা খুলে বেরোলো বাইরে। মেঘা উঠে যাওয়ার আগেই মুখের উপর বাইরে থেকে ঠাস করে লাগিয়ে দিল দরজাটা। চাবি ঘুরিয়ে লক করে দিল একেবারে। ধূপধাপ করে দরজায় আঘাত করল মেঘা। চেঁচালো গলা চিরে, রাইনো মুখো,
দরজা খুলে দিন, বেরোবো আমি। অসভ্য, নির্লজ্জ, ইরিটেটিং, ডিসগাস্টিং, সেন্সলেস ম্যান। সাউন্ড প্রুফ রুম রৌদ্রের। মেঘার একটা কথার সাউন্ডও বেরোলো না বাইরে। বিরুলি গুনে গুনে 5টা থাপ্পড় খেত এতক্ষণে। রৌদ্র ডোর লক করে গটগটিয়ে নিচে নেমে গেছে। বাইরে বেরিয়ে কোনো দিকে তাকায়নি আর। গার্ডেন পেরিয়ে সোজা এগিয়েছে গেটের দিকে। সিরাতের নজর এড়ায়নি সে। রৌদ্রকে না আটকে ভিড়ের মধ্য থেকে আদ্রকে টেনে নিয়ে বাড়ির ভেতরে ঢুকল সিরাত। রৌদ্রের বেরিয়ে যাওয়ার খবর আদ্রকে জানিয়ে সোজা উপরে উঠল মেঘার খোঁজে। নিজের রুমে নেই মেঘা। সিরাত ভ্রু নাচাতেই আদ্র ইশারায় বোঝালো প্রশ্ন সুযোগে। রোডের রুমে? চোখ গোল করে দুজনে এগোলো ওদিকে। দরজার বাইরে দাঁড়িয়ে থমকালো। খোলার চেষ্টা করতেই বুঝলো ডোর লক করা। ফিস ফিস করল সিরাত। মেঘা কি রুমে? হবে হয়তো। রৌদ্র বেরিয়ে গেল কেন তাহলে? বোকা স্বরে আদ্র ঘাড় উঁচিয়ে বলল শ্বাস ফেলে। আপু, বকার মতো কথা বলো না। আই থিঙ্ক মেঘকে রুমে আটকে বেরিয়ে গেছে। রুডি জেলাস আপু। সিরাত ঠোঁট চওড়া করল। জানি তো, তাই তো জেলেসি বাড়াচ্ছি ওর। বাট ওর রুম সাউন্ড প্রুফ। মেঘ ডাকলেও আমরা শুনতে পারবো না। রুমের চাবিও নেই কারো কাছে। রুডি কখন আসবে না আসবে কে জানে। মেঘ কতক্ষণ থাকবে ওই রুমে? যতক্ষণ না রুদ্র আসে ততক্ষণ। তুই অত ভাবছিস কেন? তুই না রুদ্রের 23 সেকেন্ডের বড় ভাই। চল এখান থেকে। আদ্র চোখ সরু করে বলল। আপু, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি আমাদের দুজনেরই বড়। সো হোয়াট? আমি একটা গুরুত্বপূর্ণ মিশনে নেমেছি। বড় হওয়ার দরুন এটা আমার কর্তব্য। তবে ভিন্ন পথে আমি আমার কর্তব্য পালন করছি। রুদ্রকে হাড়ে হাড়ে চিনি আমি। সোজা আঙ্গুলে ওকে কখনো সঠিক পথে আনতেই পারবি না। তাই আঙ্গুল বাঁকিয়েই আনতে হবে। ওদের সম্পর্কটা ঠিক হওয়া প্রয়োজন আদ্র। অন্তত মেঘা আর রুদ্র দুজনকে দুপথে যাওয়া থেকে আটকানোর জন্য হলেও ওদের সম্পর্কটা ঠিক হওয়া প্রয়োজন। এত বছরে মেঘা অনেকটা জড়িয়ে গেছে এই বাড়ির সাথে। হঠাৎ করে চলে গেলে কেউ মানতেই পারবে না। আর না আবার রুদ্র চলে গেলে কেউ সহ্য করতে পারবে। ওদের দুজনকে একে অপরের সাথে জড়িয়ে তবে আটকাতে হবে। রুদ্রকে এপ্রিসিয়েট করাতে হবে। মেঘার প্রতি ঝোঁক বাড়াতে হবে। ইউনো ও কতটা পজেসিভ। ওর জিনিসের উপর ও কারোর হস্তক্ষেপ সহ্যই করে না। মেঘার সাথে আরও একটু জড়িয়ে দে ওকে। তারপর দেখবি রুদ্র কী জিনিস। আই নো আপু, আমাকে বোঝাতে হবে না। বাট এখন মেঘাকে নিয়ে ভাবো। রোদ ফিরতে লেট করে অনেক। ওর রুমের চাবি নেই কারো কাছে। ডোন্ট ওয়ারি, মেঘা থাকুক। বাড়িতে সামনে নেব আমি। রুদ্র আজ তাড়াতাড়ি ফিরবে। আই এম ড্যাম শিওর। চল এখন। মেঘামণি তার হাজবেন্ডের রুমে প্রথমবার পদার্পণ করছে আজ। ওকে ঘরটা একটু বুঝে নিতে দে, দেখে নিতে দে নিজের ফিউচার। মেঘা গলা ফাটিয়ে চেঁচাতে চেঁচাতে ক্লান্ত। শুকিয়ে এসেছে গলা। তবুও এক পশলা আওয়াজ দরজা চিরে বাইরে বেরোয়নি। ক্লান্ত হয়ে টেবিলের ওপর থেকে ওয়াটার পট নিয়ে অর্ধ বোতল খালি করল সে। এতক্ষণে এদিক ওদিকে চোখ বোলালো। পুরো দমে এসি চলছে। বাইরের গরমে ঘেমেছিল শরীর। এখন ঠান্ডায় শিউরে উঠছে। বেরঙিন সব আসবাবে ঘরে। সব একেবারে পরিপাটি। বেপরোয়া ছেলের গোছালো ঘর। রৌদ্র এলোমেলো করে রাখলেও রুবিনা কাবির গুছিয়ে রাখেন সব সময়। আজ প্রথম এ ঘরে আগমন মেঘার। এর আগে উঁকিও দেয়নি কভু। পুরো ঘরে চোখ বুলালো সে। রাগে গজগজ করে শাড়ি ঘামচে বিড়বিড় করল। আই হেট ইউ রাইনো মুখো, আই হেট ইউ। আমি ছাড়বো না আপনাকে। রাত্রি 12টার কাছাকাছি। হলুদের সব ঝুটঝামেলা শেষ হতে হতেই 10টা পেরিয়েছে। মোটামুটি অবিষণ্ণ সকলে। টুকটাক ডিনার সেরে অতিথিরা ঘরে উঠেছেন। রুবিনা কাবির, শাহিনা কাবির এর মধ্যেই হাজারবার মেঘার খোঁজ করেছেন। সিরাত এটা ওটা বলে থামিয়ে রেখেছে। ঘরে আছে বলতে গিয়ে ধরা খেয়েছে একবার। সাফাহ না বুঝে বিরুদ্ধাচারণ করে বোকার মতো বলে ফেলেছে মেঘা ঘরে নেই। সেই তখন থেকেই দেখা নেই মেঘার। তোফায়েল কাবিরের কানে এসব যায়নি এখনো। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার ঘরে। মেঘা খায়নি সেই দুপুর থেকে। ওর চিন্তা হলেও ওর কাছে যাওয়ার উপায় নেই। খিদেই পেট চুঁই চুঁই মেঘার। হাজারবার ডাকার পরও বাইরে থেকে কোনোরূপ সাড়া শব্দ না পেয়ে অসহায় হয়ে পিঠ চেপে বিছানায় পড়ে আছে মেয়েটা। 11টা হতে হতে ঘুমানোর অভ্যাস আজও ব্যতিক্রম হয়নি। শত বিরক্তি নিয়েও চোখ লেগে আসছিল। বিছানায় গা এলিয়ে দিতেই পুরোপুরি নিভে এসেছে দুচোখ।
ঘড়ির কাঁটা 12টার দোরগোড়ায় পৌঁছতে পৌঁছতে ঘুমের অতলে তলিয়ে গেছে মেয়েটা। রৌদ্র বাড়ি ফিরতে ফিরতে 12:30 বেজেছে। ততক্ষণে ড্রয়িং রুম পুরো ফাঁকা। রুবিনা কাবির ছেলের অপেক্ষায় ছিলেন আজ। সব ঝামেলা চুকিয়ে কিচেনে টুকটাক কাজ করছিলেন একা একা। ছেলে আসা মাত্রই বিদ্যুতের গতিতে বেরিয়ে আসলেন তিনি। চঞ্চলা হয়ে বললেন রোজকার সেই এক কথা। রৌদ্র, খেতে দেবো তোকে, খাবি না? তার বেপরোয়া ছেলেরও সেই একই জবাব গম্ভীর গলায়। খিদে নেই, খাবো না। সিঁড়ি উঠতে গিয়ে একটু থামে রৌদ্র। কিছু একটা ভেবে নিচে নেমে বলে, ডিনার সাজিয়ে দাও, রুমে গিয়ে খাবো। তুই যা, আমি নিয়ে আসছি। তোমাকে যেতে হবে না, আমাকে দাও। রুবিনা কাবির অক্ষরে অক্ষরে পালন করলেন। তার ছেলে রাতে খাবি অনেক। বেশি কথা না বাড়িয়ে একটা ট্রেতে খাবার সাজিয়ে দিলেন তিনি। রৌদ্র উপরে উঠল। দরজার সম্মুখে দাঁড়িয়ে হাঁফ টেনে চাবি ঘুরিয়ে খুলল দরজাটা। এতক্ষণ ধরে ওই মেয়েটাকে আটকে রেখেছে, না জানি কি করছে। ঘরে ঘুটঘুটে অন্ধকার। কপাল কুঁচকালো রৌদ্র। লাইট অন করল প্রথমে। মুখোমুখি বিছানার উপর খুব আরাম ভরে একবিংশী রমণীকে ঘুমোতে দেখি মুহূর্তেই শিথিল হলো কুঁচকানো কপাল। চাদর মুড়িয়ে কুঁকড়ে শুয়ে আছে মেঘা। রৌদ্র থমকালো। থমকানো দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে দরজা আটকে দিল। হাতের খাবারের ট্রেটা রাখল টেবিলের উপর। ফির তাকালো। মেয়েটার মুখ খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। শরীর ঢেকে আছে চাদরে, আর মুখশ্রী ঢেকে আছে কিসের আড়ালে। রৌদ্র এগুলো ধীর পাই। মুখ সম্মুখে মেঝেতে হাঁটু মুড়ে বসল। সেভাবেই কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত বাড়িয়ে আলতো করে সরিয়ে দিল গুচ্ছ কয়েক কিশোরাশি। মেয়েটা নড়ে ওঠে একটু। আপনা আপনি মৃদু হাসে রৌদ্র। মেঘাকে গুটিয়ে থাকতে দেখি কপাল কুঁচকায় পরক্ষণে। বিড়বিড় করে, ইডিয়ট। উঠে দাঁড়িয়ে রিমোট হাতে তুলে এসির পাওয়ার কমিয়ে দেয়। কাবাট খুলে টাওয়েল নিয়ে দৃঢ় পায়ে এগোই ওয়াশরুমের দিকে। বেরোই ঠিক 30 মিনিটের মাথায়। ভেজা শরীরে ধূসর একখানা টি শার্ট জড়ায়। গলায় টাওয়েল ঝুলিয়ে আধো আধো করে মুছে নেয় চুলগুলো। আসতে লেট হয়ে গেছে একটু। ওই মেয়ে তো না খেয়েই ঘুমিয়ে গেছে। এখন এই ঘুম গভীর থেকে জাগাবে কি করে ওকে? ঘুম গভীরই তলিয়েছে। রৌদ্র জাগানোর চিন্তাও করল না। ফোনের স্ক্রিনে তাকাতেই দেখতে পেল সময় 1:20। রাত হয়েছে অনেক। ঘুরে এসে খাটের পাশে দাঁড়ালো সে। চাদর সরিয়ে ঘুমন্ত রমণীকে অতি আলগোছে কোলে নিল। ঘুমের ঘড়ি শূন্যে ভাসতেই আপনা আপনি রৌদ্রের গলা জড়িয়ে ধরল মেঘা। নিমিত্তে মাথাটা এলিয়ে গলার নিকট রাখল। ঘর ছাড়ার আগে কিছুক্ষণ ওকে এভাবে নিজের মাঝে অনুভব করল রৌদ্র। মিষ্টি একটা আধো পরিচিত ঘ্রাণ পেতেই চোখ বুজে শ্বাস টানল। সেই একটা অল্প পরিচিত ঘ্রাণ। রৌদ্র খানিক মাথা নামিয়ে মেঘার সিঁথি বরাবর ঝুঁকি আসি। চুলের কাছে নাক ডুবিয়ে লম্বা শ্বাস টানে। এভাবে পরপর কয়েকটা। অতঃপর চোখ খুলে নেয়। মৃদু ঠোঁট ফাঁক করে উচ্চারণ করে মেয়েটাকে জড়ানোর গভীরতা বাড়িয়ে, মাইশানি। পরমুহূর্তে দ্রুত পায়ে নিজ ঘর হতে বেরিয়ে আসে মেঘাকে সেভাবে আগলে নিয়ে। আজ বিয়ে। বাজে সবে সকাল 8টা। নিচ হতে মৃদু কোলাহল কানে পৌঁছাতেই ঘুম হালকা হয় মেঘার। চোখ বুঝেই কপাল কুঁচকে নড়ে চড়ে ওঠে। পাশ ফিরে ঘুমে তলিয়ে যেতে চায় আবার। তবে বিরক্তি লাগে। ঘুমের মাঝে প্রচণ্ড খিদে অনুভব করে সে। ডিস্টার্ব পেয়ে গা মুড়িয়ে উঠে বসে মেঘা। চোখ টলে বিরক্তি নিয়ে উচ্চারণ করে ঘুমকাতর স্বরে। নিভু চোখ মিলতেই নজরে আসে আশপাশ। এক মুহূর্ত পর ছ্যাঁত করে ওঠে। ভরকে এদিক ওদিক তাকায়। এটা তো ওদের ঘর। ও এখানে এলো কি করে? কাল তো ও সেই লোকটার ঘরে ছিল। এখন এখানে কি করে এলো? ছলকে এপাশ ওপাশ চাওয়া করে মেঘা। চোখ ডুলে আবার তাকায় সন্দিহান হই। নিজের দিকে তাকায়। এখনও সেই শাড়ি পরনে। কাল যেভাবে ছিল সেভাবেই। পাশে তাকাতেই ঘুমন্ত সাফাকি নজরে পড়ল এবার। মেঘা হুড়মুড়িয়ে ওকে ঝাঁকিয়ে ডাকল সবটা পরিষ্কারভাবে বোঝার জন্য। টুকটুকি, এই ওঠ না। এই কুম্ভকর্ণ ওঠ। আমি এ ঘরে কি করে এলাম? ঘুমের ঘুরে নড়ে চড়ে জবাব দেয় সাফা। উফ মেঘা, প্লিজ ডিস্টার্ব করিস না, ঘুমোতে দে একটু, ভীষণ ঘুম পাচ্ছে। আমি এ ঘরে কি করে এলাম সেটা তো বল আগে। জানি না। মেঘা থর ফুরিয়ে বিছানা ছাড়ি।
মিররের সামনে দাঁড়াই, মুখে হাত বুলিয়ে নিজেকে দেখি। সব ঠিকঠাক আছে, কিন্তু মাথার এলোমেলো চুলগুলো আর এলোমেলো নেই। শিরদাঁড়া বরাবর লম্বা একটা বিনি ঝুলছে। ও তো বিনি করে ঘুমোয়নি। বিনিটা সামনে নিল মেঘা। বিনি তো নয়, কোনো রকমে চুলগুলো পেঁচিয়ে বিনি পাকানোর বড়জোর চেষ্টা করা হয়েছে। ফলাফল যা হয়েছে সেটাকে বিনুনি বলা যায় না। বিনুনির অনুরূপ করে কোনো রকমে চুলগুলো আটকানো হয়েছে, যাতে এলোমেলো হয়ে ঘুমে ব্যাঘাত না ঘটে। মেঘা তাজ্জব্য নিচেই রইল। সদ্য ঘুম ভাঙা এলোমেলো মাথায় কিছুই ঢুকছে না। সেভাবেই ইনোসেন্ট ফেসে দ্রুত ঘর ছাড়ল মেঘা। দরজা মারাতেই মুখোমুখি আদ্র। মেঘাকে এই ঘর হতে বিরতি দেখে সেও প্রথমত অবাক হল, তবে বুঝতে না দিয়ে চোখ সরু করে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, গুড মর্নিং মেঘ। মেঘা জিভে অধর ভিজিয়ে নেয়। গুড মর্নিং ভাইয়া। কি হয়েছে? এখনো এভাবে আছিস? সেই কাল থেকে এখনো চেঞ্জ করিসনি কেন? মেঘার মাথার ওপর দিয়ে যাচ্ছে সবটা, তালগোল পাকিয়ে যাচ্ছে। অবুঝের মতো বুলি ফুটালো কোনো রকমে থেমে থেমে। না মানে, আমি এই রুমে কি করে? আমি তো কাল অয়রাইনো মুখর রুমেই ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে এই রুমে কখন এলাম? হ্যাঁ, মেঘা থতমত খায়। সবটা উড়িয়ে প্রসঙ্গ ঘাঁটতে বলে চটপট, না কিছু না ভাইয়া, আমি চেঞ্জ করে আসছি, খিদে পেয়েছে ভীষণ। মেঘা উল্টো ফিরে রুমে ঢুকতেই ফিক করে হেসে উঠল আদ্র। দুদিকে মাথা নাড়িয়ে নিচে নামল অতঃপর। সকাল থেকে হাঙ্গামা শুরু হয়েছে আরও বেশি। সবাই ব্যস্ত, কেউই ফ্রি নেই। সাফা ঘুম থেকে উঠেছে 10টা নাগাদ। সেন্টার বাদে সায়ানদের বাড়িতেই বিয়ের সব আয়োজন করা হয়েছে। এ বাড়ি হতে বরপক্ষ বেরোবে সন্ধ্যার পরপর। সন্ধ্যা গড়ানোর পরপরই ও বাড়িতে পৌঁছনোর কথা। এখন বিকেল পেরোতে চলল। মেঘা আর সাফার রুমে তাড়াহুড়ো পড়ে গেছে সাফার সাজগোজ নিয়ে। বরপক্ষ বেরোবে ঘণ্টা 2 অন্তরে, তারও কম সময় হাতে। সবাই যে যার মতো তৈরি হতে ব্যস্ত। সাফা একখানা অফ হোয়াইট রঙের গাউন কিনেছিল সেদিন। কোনো কিছু পছন্দ হচ্ছিল না তার। অপছন্দের তালিকা হতেই মনকে মানিয়ে 2টো ড্রেস কিনা হয়েছিল। পরে সায়ান আলাদা করে ওকে নিজে পছন্দ করে আরও একটা ড্রেস কিনে দিয়েছিল। এটাই সেই ড্রেস, গর্জিয়াস কাজের একটা গাউন। বাকি দুটো সাফার মনে লাগছিল না। এটা আজ একটু ভালো লাগলো, এটাই পরবে এখন। চটপট করে চেঞ্জ করে আসলো সে। মেঘা সেই থেকে রৌদ্রের মুখোমুখি হয়নি এ পর্যন্ত। সকাল থেকে দেখা মেলেনি রৌদ্রের। নিজের জন্য নিজে কেনা শাড়িটা গায়ে জড়িয়েছে সে। মিররের সামনে সাফা দাঁড়িয়ে মেকআপ করতে ব্যস্ত। মেঘা ঠান্ডা হয়ে স্থির বসে রইল কিছুক্ষণ। শীতল চোখে সাফার দিকে তাকিয়ে রইল। সাফা আনমনে কত কি বলছে আর সাজগোজ করছে। ওর বকবক শুনে শব্দহীন হাসল মেঘা। বিছানা থেকে নামতে নামতে বলল, আমি একটু আসছি আপুর রুম থেকে, শাড়ির কুচিগুলো গুছিয়ে নিতে হবে। তুই তো ব্যস্ত, আমি বরং আপুর কাছেই যাই। মেকআপ করবি না? এসে করব। একেবারে করে তারপর বের হ। একসাথে বেরোবো প্লিজ, আমাকে রুমে একা রেখে যাস না। তুই আমাকে জায়গা দিচ্ছিস? পুরো মিররটাই দখলে নিয়ে বসে আছিস। আমি বরং আপুর কাছেই যাই, গিয়ে দেখি বাবুকে নিয়ে রেডি হলো কি না। মেঘা টুকটাক ঝাড়ি দিয়ে ঘর হতে বেরিয়ে আসলো। ঢুকলো সিরাতের ঘরে। সিরাত রুমে একা। রামিসাকে নিয়ে বসেছে বিছানার একপাশে। মেঘা ঢুকেই একগাল হেসে বলল, কি করছো আপু? বাবু ঘুমিয়েছে। ঘুমোচ্ছে। তুই এখনো রেডি হসনি? হয়েছি তো, শুধু কুচিগুলো ঠিক করা বাকি। ঠিক করে দাও তুমি। সিরাত মুচকি হাসল। মেয়েকে শোয়ালো একপাশে। সাজবি না? সাজগোজ ভালো লাগে না আমার। টুকটুকির সাজগোজ ও শেষ হবে না আজ। ও রুমে সিরিয়াল নেই। তুমি শাড়িটা ঠিক করে দাও শুধু। আমি চুল আঁচড়ে নিচ্ছি এখানেই। সিরাত মেঘাকে টেনে ড্রেসিং টেবিলের সামনে বসালো। জোর খাটিয়ে বলল, চুপচাপ বসে থাক, তোকে কিছু করতে হবে না, আমি একটু সাজিয়ে দিচ্ছি তোকে। হেভি মেকআপ? না আপু, আমি ওসব মেকআপ করব না। ফেসে প্রবলেম হয় আমার। চুপ, সেটা আমি বুঝবো। তুই বসে থাক শুধু। হেভি মেকআপ করাবো না, কোনো প্রবলেম হবে না দেখিস। মেঘা চুপসে বসে রইল। সিরাত টুকটাক সাজালো ওকে। বাঁকা সিথি করে চুলগুলো খোলা রেখে নিজেই আঁচড়ে দিল অতি যত্নে।
বাম কানের পাশে ক্ষুদ্র ক্ষুদ্র চুলগাছি গুঁজে দিয়ে একখানা তাজা গোলাপ আটকে দিল কানের কাছে। খুব হালকা করে মেকআপ বসিয়ে দিল নিখুঁত উজ্জ্বল মুখখানায়। গতদিনের ন্যায় কাজল লাগিয়ে দিল রমণীর টানা হরিণী দু চোখে, তবে আজ গাঢ় করে লাগিয়েছে। ঠোঁটেও গাঢ় ঠোঁট রঞ্জন। মেঘার কানে দুটো স্বর্ণের দুল ছিল। সিরাত অনুমতি নিয়ে সে দুটো খুলে ছোট ছোট দুটো ঝুমকো পরিয়ে দিল। মেঘার পরনের শাড়িটা হালকা রঙের, সেই সাথে মিলিয়ে হালকা করেই ওকে সাজালো সিরাত। সবশেষে মুগ্ধ নয়নে চেয়ে হাঁপ ছিঁড়ে ঠোঁট প্রসারিত করল। আয়নার সামনে থেকে সরে গিয়ে মেঘার মুখ প্রতিবিম্বে ভাসিয়ে বলল ভ্রু নাচিয়ে, নিজেকে কেমন লাগছে বল? দর্পণে ভেসে ওঠা নিজের প্রতিবিম্বের পানে তাকায় একবিংশী। সহসা শব্দহীন হাসি নিজেকে দেখে। সাজগোজ ওর কোনো কালই পছন্দ নয়, সেভাবে সাজগোজ করা হয়নি কখনো। আজ এটুকু সাজিয়ে নিজেকে দেখতে নিজের কাছেই বেশ ভালো লাগলো। হাসি প্রসারিত করে বলল, উমামম, তুমি খুব সুন্দর সাজাতে পারো। সাজাতে পারি না, চেষ্টা করেছি তোর উপর। তুই সুন্দর তো, তাই একটু সাজি। খুব 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 সুন্দর লাগছে তোকে, একেবারে পরীর মতো। মেঘা হেসে ফেলে, বলে আবারও নিজেকে খুঁটিয়ে দেখে। চুলগুলো খোলা রাখবো আপু? ভীষণ গরম, বেঁধে দাও না। খোলা চুলে তোকে আরো বেশি সুন্দর লাগছে, খোলাই থাক। মেঘা ঘাড় ঝাঁকিয়ে বলে উঠতে উঠতে, আচ্ছা, তাহলে শাড়িটা ঠিক করে দাও। এখন এলোমেলো লাগছে, জড়িয়ে যাচ্ছে পায়ে, মনে হচ্ছে কালকের মতো খুলে যাবে আবার। সিরাত ভ্রু গুটায়, তীক্ষ্ণ স্বরে বলে না বুঝার ভঙ্গিতে, কাল তো ওর শাড়ি খুলে গেছিল। ও হ্যাঁ, তো তাই তো রুদ্র তোকে কোলে নিয়ে বাড়িতে এসেছিল, সবার সামনে দিয়ে লক্ষ্য করেছি আমি। কিন্তু পরে কি হলো তোকে তো আর দেখিনি কাল, খেয়াল ছিলই না। নিচেও নামিসনি বোধ হয়, ডিনারেও দেখিনি তোকে, কোথায় ছিলি? মেঘার মুখখানা বদলে যায় অমনি। হাস্যোজ্জ্বল মুখে আধারের ছাপ নেমে আসে, কপালে পড়ে সূক্ষ্ম ভাঁজ, কণ্ঠ চড়াও হয়। কোথায় আবার থাকবো, রুমেই ছিলাম। এখন আমি নিচে যাই একটু, বেরোনোর সময় হয়ে গেছে। এক্ষুনি তো বেরোবে সবাই, আমি গিয়ে দেখি কত দূর হলো। বলেই আর কিছুতে কান না দিয়ে সিরাতের ঘরে হতে বেরিয়ে আসলো মেঘা। সিরাত হাসল ওষ্ঠ পিষে। শাড়ির কুচি খানিক উঁচু করে সিঁড়ি বেয়ে সাবধানে নিচে নামল একবিংশী। ড্রয়িং রুমে নতুন বরকে ঘিরে রেখেছে সবাই। শুভ্রের সব ফ্রেন্ডরা এসেছে, মোটে 6 থেকে 7 জন হবে, তবে বেস্ট ফ্রেন্ড অনুপস্থিত। সায়ানের শূন্যতা বড্ড অনুভব করছে শুভ্র। আদ্রও আছে ওদের সাথে। শুভ্রকে খুঁটিয়ে দেখছে সকলে। শুভ্রের পরনে সাদা ধবধবে শেরওয়ানি, কাঁধ গুলিয়ে খয়েরি পাতলা স্টোল ভাঁজ করা, সম্পূর্ণ তৈরি সে। মেঘা ওকে দেখেই হাসি প্রগাঢ় করল। এগিয়ে এসেও ফাঁক পেল না কাছাকাছি যাওয়ার। এতগুলো ছেলের ভিড়ে যেতেও চাইল না জড়তায়। দূর হতে ডাকল চিকন স্বরে, ভাইয়া। আদ্র আর শুভ্র চকিতে চায়, সাথে বাকি ছেলেগুলো। মেঘা এক চিলতে হেসে আর একটু এগোতেই আদ্র গলা চড়িয়ে বলল তৎক্ষণাৎ, এখানে কি চাস? ভ্যাবা চাকা খেল মেঘা। দ্রুত থেমে মাথা চিবুক বরাবর নোয়ালো গুটিসুটি হয়ে। আদ্র পাশের বাকিদের দিকে এক পলক করে চাইল, সকলের চাহনি মেঘার দিকে। সকলকে পরক করে নিয়ে মেঘার প্রতি কণ্ঠ একটু নরম করে বলল, ওপরে যা মেঘ। সহসা বাধ্যের ন্যায় তড়িঘড়ি করে উঠতে লাগলো মেঘা। আদ্রির ধারণা মোতাবিক ও পা বাড়াতেই ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল মেঘার চলার পানি তাকিয়ে, আরে ভাই, এটা আবার কি নতুন আমদানি মনে হচ্ছে? এলোটা কোত্থেকে? আগে তো কখনো দেখিনি। ভাইয়া বলল কি রে, ও কি তোদের বোন? আদ্রখানি গম্ভীর দৃষ্টিতে শুভ্রর দিকে তাকায়। শুভ্র এক মুহূর্ত চোখ বুজে দমন রেখে বলে কাঠ স্বরে, হ্যাঁ বোন হয় আমার। তোকে বা তোদের ওদিকে নজর দিতে বলে নি কেউ, ঠিক আছে? মাইন্ড ইওর আইসাইট। একই জন ঘাড় ডলে বলল বিপরীতে, সামলাবো কি রে ভাই, তোর বোনটাকে তো আগে দেখিনি। এটাই তাহলে তোর বোন? অনেক শুনেছি ওর কথা, পড়ে জোস তো। এই জন্যই তাহলে সায়ান এতটা পাগল হয়েছে তোর বোনের প্রতি। মারকাটারি ফিগার বলতে হবে তোর বোনের। আদ্র দাঁত খিঁচে হাত মুঠো করে নেয়। কুৎসিত ইঙ্গিতসূচক বাক্যের অর্থে ক্ষোভের তুটি দপ করে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার উপক্রম হয়। সাফা মেঘা দুজনকেই খারাপ ইঙ্গিতে বর্ণনা করা হলো উক্ত তুলনার দ্বারা। মেঘাকে সাফা ভেবে সায়ানের কথা উল্লেখ হলো এখানটায়। আদ্র এটাই ভেবেছিল, এই ছেলেগুলোর মধ্যে গুটি দুইকে স্বভাবও জানা। শুভ্রর সব ফ্রেন্ড আদ্রির পরিচিত,
এই দুটোর সাথে শুভ্রর সম্পর্ক গাঢ় নয়। ইনফ্যাক্ট এখানকার কারোর সাথেই তেমন ক্লোজ নয় সে, শুধুমাত্র সায়ানুর জীবনের সব। বিয়ের খাতিরে এগুলোকে ইনভাইট করা হয়েছিল দায় সারা। এরা যে এভাবে দলবিধি ডিরেক্ট বাড়িতে হামলা দিবে তা শুভ্রর ধারণাতেও ছিল না। এখন এই মুহূর্তে মেঘার উপর এমন কুৎসিত ইঙ্গিত সূচক তোকমা লাগাতেই আদ্র ফুঁস করে উঠল, বলল রাগ দেখিয়ে, ভাইয়া নিজের ফ্রেন্ডদের সামলাও, দৃষ্টি সংযত করতে বলো ওদের, আদারওয়াইজ আমি ভুলে যাব ওরা ইনভাইটেড। শুভ্র সংযত হয়ে বলল সব ছেলেগুলোর উদ্দেশ্যে, বাইরে যে তোরা। হোয়াট হ্যাপেন দোস? বাইরে যাব কেন? আর আদ্র, তুই এভাবে কেন কথা বলছিস? রেগে গেলি কেন হঠাৎ? খারাপ ভাবে নিস না ব্রো, আমি তো শুধু তোদের বোনের প্রশংসাই করলাম। সিরিয়াসলি ও ভীষণ সুন্দর। বাকি কথাটুকু কণ্ঠনালী ভেদ করল না। ছেলেটার বাহুতে টান পড়ল, শক্তপোক্ত শরীরটাকে কেউ হিড়হিড়িয়ে টেনে ছুঁড়ে ফেলল সদরের বাইরে। ভরকালো উপস্থিত সকলে। ছেলেটা পড়তে পড়তে বেঁচে গেল, নিজেকে সামলে দাঁড়ালো কোনো রকমে। তাজ্জব নজরে চেয়ে বুলি ফুটালো বিরক্তি প্রকাশ করে, রুডি, এটা কি ধরনের বিহেভিয়ার? শাট আপ। বিহেভিয়ারের দেখেছিসটা কি? এই মুহূর্তে বাড়ির ছেলের বিয়ে না হলে বাড়ির বউয়ের ফিগার আর সৌন্দর্যের দিকে নজর দেওয়ার জন্য এতক্ষণে চোখ উপরে হাতে ধরিয়ে দিতাম। ইউ লেচার, বাড়ির ভেতরে আর এক পা তুলে আনার চেষ্টা করলে ঠ্যাং ভেঙে রাস্তায় বসিয়ে দেব। বিয়ে খেতে এসেছিস, বাড়ির বাইরে থেকেই আউট হবি। দ্বিতীয়বার ভুল করেও ওর দিকে চোখ তুললেও এবারের ফেলে রাখা কাজটা সেই দ্বিতীয়বারই সেরে ফেলবো বলে রাখলাম। কথাটুকু শেষ করেই সদর চাপিয়ে পিছু ফিরে গজগজ করে উপরে উঠে গেল রৌদ্র। রৌদ্র আর আদ্র চাওয়াচাওয়ি করল একে অপরের দিকে। মেঘা উপরে উঠে একে একে সবার ঘরেই উঁকি দিয়েছে। সবাই তৈরি, ফিনিশিং টেনে এক্ষুনি বেরোবে। শাহিনা কাবিন নিচে নেমেছেন। মেঘা তাকে দেখতে পায়নি ঘরে গিয়ে। তার ঘর থেকে বেরিয়ে করিডোরে হাঁটাকালীন কয়েকজন অতিথির মুখোমুখি হয় সে। সবাই শুভ্রর নানু বাড়ির মেহমান। তৈরি হয়ে নিচে নামছিলেন সবাই। মেঘাকে দেখা মাত্রই আন্তারা বেগম মুচকি হাসলেন। মুগ্ধ নয়নে চেয়ে উজ্জ্বল হেসে বললেন, বাহ মেঘা, তোমাকে তো ভারী সুন্দর লাগছে, কারণ নজর না লাগুক। মেঘা লাজুক হাসল। এ অবধি যার সামনে পড়েছে সবাই এক কথাই বলেছে। সকলে স্নিগ্ধ প্রশংসায় পঞ্চমুখ রমণীর শুচি শুভ্র সৌন্দর্যে। মেয়েটা হাসি লুকিয়ে বলল কোমল সুরে, থ্যাংক ইউ মামি। আপনারা তো রেডি? নিচে যান, সবাই ওয়েট করছে। তুই যাবে না? চলো। আপনারা যান, আমি রুমে যাব একটু। টুকটুকির হলো কি না দেখে আসি গিয়ে। আন্তারা বেগমের দুই সন্তান, সাবা আর আয়াজ। আয়াজ তার ছোট ছেলে, বয়স বছর 7 হবে। মেঘাকে বেশ চিনিসই। আন্তারা বেগমের হাত ছেড়ে মেঘার হাত ধরল ছেলেটা, বলল বাচ্চা সুলভ স্বরে, আমিও তোমার সাথে যাব আম্মি, চলো। মেঘা মুচকি হেসে ওকে নিয়ে ঘরে ঢুকল। সাফা ঘরে নেই। কপাল গুটিয়ে নিল মেঘা। ওই মেয়ে কি নিচে নেমে গেছে? কতক্ষণ ধরে ঘরে আসা হয়নি, হয়তো রেডি হয়ে অপেক্ষায় থাকতে থাকতে নেমে গেছে। আয়াজকে নিয়ে আবার ঘর হতে বেরোলো মেঘা। নিচে হইচই। শুভ্রর গাড়ি বেরিয়ে পড়েছে এতক্ষণে, বাকিরা একে একে বেরোবে। টুকটুকি নিছতে চেঁচিয়ে ডাকল মেঘাকে। মেঘা সাড়া দিয়েই আয়াজের হাত চেপে তড়িঘড়ি করে নিচে নামতে লাগলো। করিডোরের শেষ প্রান্তে রৌদ্রের সম্মুখে পড়ল ওরা দুজন। এতক্ষণে মেঘাকে পুরোপুরি দেখল রৌদ্র। নতুবা তখন মেঘা সিঁড়ি বিয়ে ওঠার সময় পিছন থেকে একটু আধটু দেখেছিল শুধু, তবে ক্ষিপ্ত নয়নে। তখন ওই ছেলেটার কথা শুনে নিজেকে সামলানো দায় হয়ে পড়েছিল। ওকে কিছু করতে না পারলেও মেঘা সহসা সামনে পেলে নিশ্চিত থাপ্পড় মারত, ওভাবে সেজেগুজি সবার সামনে যাওয়ার জন্য। এই মেয়ে এতক্ষণ ধরে সেজেগুজে সবার সামনে টই টই করে ঘুরে বেরিয়েছে। সবাই দেখেছে রৌদ্রের আগে, রৌদ্র দেখলই এতক্ষণে। মন শিথিল হলেও চোখ জোড়া হলো না, প্রকাশ করল না চক্ষুদয়ের প্রশান্ত শিথিলতা। মেঘার দিকে দৃষ্টি নামিয়ে নিচে তাকালো আয়াজের দিকে, পরক্ষণে মেঘার হাতের দিকে। এই ছেলেটা ইভারার হাত ধরেছে। তিরিক্ষি হয়ে জ্বলে উঠল রাগান্বিত শিরা উপশিরা। একেই রেগে আছে সে। সেই রাগ বজায় রেখেই ধমকালো, এই ব্যাঙের পোনা, হাত ছাড় ওর। চমকে এক নিমিষেই ঝট করে নিজের হাতটা মেঘার থেকে ছাড়িয়ে নিল ছেলেটা।
পিছিয়ে গেল এক কদম। আবার সশব্দে ধমকালো রৌদ্র। যা এখান থেকে। মুহূর্তেই বাচ্চাটা ছোট ছোট পদক্ষেপে ছুটল ভয় পেয়ে। মুখ কুচকালো মেঘা, বিব্রত হলো কিছুটা। এই লোকের হাবভাব বোঝা দায় হলেও বুঝতে যথেষ্ট সক্ষম তার তীক্ষ্ণ মস্তিষ্ক, তবে প্রকাশে অনিচ্ছুক। রৌদ্র এ পর্যায়ে আবার পূর্ণ দৃষ্টিপাত করল মেঘার দিকে, রাগ দেখিয়ে গর্জালো। ইডিয়ট, এভাবে কোথায় যাচ্ছিস তুই? মুখ পাকিয়ে মৃদু স্বরে ভেঙ্গিয়ে উত্তর করে রমণী। জাহান্নামের চৌরাস্তায় যাচ্ছি, যাবেন? গেলে পরে চৌরাস্তা থেকে আপনাকে জাহান্নামের ভেতরে ধাক্কা দিয়ে আমি পালিয়ে আসব। অন্তত এতে করে মুক্তি পাবো আপনার মতো ইরিটেটিং পার্সনের থেকে। যত সব কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে হঠাৎ হঠাৎ। ইডিয়ট, থাপ্পড় মেরে জাহান্নামের চৌরাস্তার পথ ভুলিয়ে দেব, যাতে করে আমার থেকে মুক্তি পাওয়ার কোনো চিন্তা না আসে মাথায়। চল এখান থেকে। রৌদ্র হাত বাড়িয়ে খপ করে মেঘার তা ধরতে গেলে দ্রুত পিছিয়ে যায় মেঘা। ঝাঁই ঝাঁই করে চিবিয়ে ওঠে। খবরদার ছোবেন না আমায়। কোথায় যাব আমি আপনার সাথে? উল্টো পথে, যে পথে আমার থেকে মুক্তি মিলবে না সে পথে, যে পথে দৌড়ালে আমার কাছাকাছি আসবি সে পথে, যে পথে নিয়ে গেলে অন্যের লোলুপ দৃষ্টির সীমানা থেকে দূরে সরে আমার তৃষ্ণার্ত দৃষ্টির সীমানায় সীমাবদ্ধ হবি সে পথে। খুব তো ঢ্যাং ঢ্যাং করে সেজে গুজে রং তামাশা দেখিয়ে বেড়াচ্ছিস ইডিয়ট। তোর এই সাজগোজ ছুটাবো আমি। চল আমার সাথে। তৎক্ষণাৎ পালানোর পথ বন্ধ করে মেঘার ডান হাতের কবজি শক্ত করে নিজের খড়খড়ে হাতের মুঠোয় চেপে ধরে রৌদ্র। হিড়হিড়িয়ে টেনে নিয়ে যায় ঘরের দিকে। মেঘা পা চিপকে আটকাতে চাইলেও পারে না পুরুষালী শক্তির বিপরীতে। রৌদ্রের হাতের উপর নিজের অপর হাত রেখে আটকানোর চেষ্টা করে ঝেড়ে বলল। রাইনো মুখ, ছাড়ুন আমায়। সবাই ওয়েট করছে আমার জন্য, দেরি হয়ে যাচ্ছে। ছাড়ুন অসভ্য লোক। চেঁচিয়ে লাভ হলো না। বেপরোয়া রুখো ছেলেকে রুখতে অক্ষম হলো একবিংশের ক্ষীণ শক্তি। রৌদ্র ওকে টেনে হিঁচড়ে রুমে নিয়ে গিয়ে থামল। ঘরের ভিতরে দাঁড় করিয়ে হাত চেপে রেখে আদেশের সুরে বলল শক্ত গলায়। চুল বেঁধে ফেল ফাস্ট। আপনি আসলে একটা পাগল। পাগলা গার্ডে যান, পাগলের চিকিৎসা করান গিয়ে। ইরিটেটিং রাইনো মুখ, এখানে কেন টেনে এনেছেন আমায়? চুল বাঁধতে বলেছি, বেঁধে নে। তপ্ত আদেশের বিপরীতে জেদ করে রাগ দেখালো মেঘা। বাঁধব না আমি। কি করবেন? ছাড়ুন, এভাবে হুটহাট করে ছোবেন না আমায়। কেন? ফসকা পড়ে যায় আমি ছুঁয়ে দিলে? ঘেন্না লাগে। মেঘার তৎক্ষণাৎ ঘৃণা ভরা উত্তরে দ্রুত ওর হাত ছেড়ে দিল রৌদ্র। অপেক্ষা করল না এক মুহূর্ত। রাগ সম্বরণ করে ঘাড় দুলল। মাথার পাশে সমর্পণের ভঙ্গিতে ডান হাত উঁচিয়ে বলল দাঁতে দাঁত চেপে। যা, ছুলাম না তোকে এখন, তবে এমন হুটহাট স্পর্শ মানিয়ে নিতে শিখে রাখ। কজ আমার ছোঁয়ায় তোকে শিখতে হতে হবে সারাটা জীবন। এখন যা বলছি তাই কর। চুলগুলো বাঁধ। এভাবে মোটেও ভালো দেখাচ্ছে না তোকে। আইনও তোকে খোলা চুলে মারাত্মক সুন্দর লাগে, তবে সেই মারাত্মক সৌন্দর্য শুধু আমার চোখে পড়ার জন্য। ইউ আর অনলি মাইন। তোর রূপ সৌন্দর্য সব আমার, আমার জিনিস অন্যের জন্য উপস্থাপিত হবে না। এভাবে কারোর সম্মুখে কোথাও যেতে পারবি না তুই। গট ইট? যা, তাড়াতাড়ি গিয়ে চুল বেঁধে আয়, লেট হয়ে যাচ্ছি আমরা। মেঘা নাক ফুলিয়ে শ্বাস টানে। রৌদ্রের শক্ত করে মুচড়ে ধরা নিজের হাতটায় হাত বোলায় অপর হাতে। রৌদ্র ওকে চুপ দেখে আবার বলে। কি হলো? যেতে বলেছি তো, যা। যাব না। ইভারা রাগাস না আমায়, নয়তো থাপ্পড় পড়বে গালে। যদি বিয়েতে যেতে চাস তাহলে চুল বেঁধে হিজাব পরে তবেই যাবি। এভাবে খোলামেলা হয়ে সেজেগুজে নয়। কাকে দেখাবি এত সাজ? কোথায় সেজেছি আমি? যা সেজেছিস তাতেই জলে যাচ্ছিস পুরো। ট্রাস্ট মি, চোখ ঝলসে যাচ্ছে আমার। আর নিচে ওই ছেলেগুলো, ওদের সামনে কেন গেছিলি তখন? হ্যাঁ, ওদের ব্যাড কমেন্ট শুনতে গেছিলি, ইডিয়ট। আমার ইচ্ছে হয়েছে তাই গেছি। আপনার প্রবলেম কি? ওরা ব্যাড কমেন্ট করলে আমায় নিয়ে করেছে, আপনার কি তাতে? বারংবার মেঘার জেদি আচরণে বিরক্ত হয় রৌদ্র। এই মেয়ে চোখে চোখ রেখে ঠাস ঠাস করে কথা বলার সামর্থ্য রাখে বেশ। টাইম লস ব্যতীত কিছুই হচ্ছে না এখানে। এতক্ষণে বাকি সব গাড়ি বেরিয়ে গেছে হয়তো। বাড়িতে এরা দুটো ব্যতীত আর কেউ নেই। এতক্ষণের কোলকাক হই হই স্তব্ধ হয়ে গেছে। রৌদ্র আর সহ্য করল না। মেঘার হাত চেপে ধরল আবার, টেনে কাবাডের দিকে এগোলো। কাবাড ঘিঁটে টুকটুকির একটা হিজাব খুঁজে পেল সে।
সেটাকে অন্য হাতে চেপে ধরে মেঘাকে আবারও টেনে এনে দাঁড় করালো ড্রেসিং টেবিলের সামনে। কাঠ স্বরে আদেশ করল। হিজাব জড়িয়ে নে মাথায়। মেঘার সেই অবিরত তেজি স্বর। পারবো না, এভাবেই যাব আমি, ছাড়ুন আমায়। এবেলায় রাগে হাত মুঠিয়ে আসে রৌদ্রের, চোখ রক্তিম সেই আগে থেকেই। এসিতেও বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালের ধারে। মেঘার হাত ছেড়ে নিজের চুল খামচে ধরল সে। রাগ সম্বরণ করল সেভাবেই। এক মুহূর্ত কিছু একটা ভেবে ড্রেসিং টেবিলের উপর থেকে সব মেয়েলি জিনিসপত্র হাতে জড়িয়ে ছিটিয়ে ফেলল মেঝেতে। ঝড়ঝড়িয়ে সব মেঝেতে পড়তেই চমকালো মেঘা। রৌদ্র মুহূর্ত অতিক্রম না করে দুহাতে মেঘার কোমর জড়িয়ে নিয়ে ওকে শূন্যে ভাসিয়ে সামনাসামনি তুলে বসালো ড্রেসিং টেবিলের উপর। মেঘা কিছু বলার আগেই আঙুল তুলে বলল কণ্ঠ চেপে। শার্ট আপ ইডিয়ট, কিচ্ছু বলার চেষ্টাও করবি না, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না বলে রাখলাম। যদি থাপ্পড় খেতে না চাস তাহলে স্থির হয়ে বসে থাকবি এখানটায়, নয়তো থাপ্পড় খাবি আমার হাতে, পরে ঘ্যান ঘ্যান কাঁদবি না তখন। বলি মেঘার দিকে ঝুঁকে আসে। মাঝখানে একটু দূরত্ব রেখে চুলের দিকে হাত বাড়িয়ে দেয় ওর। খোলা রেশম কোমল কেশরদ্বয়ের ভাঁজে হাত পড়তেই ঝিমিয়ে আসে ক্ষুব্ধতা, জেগে ওঠে সুপ্তানুভূতি। ঝট করে মেঘার পানে তাকাতেই চোখাচোখি হয়। মূর্ত বনে গেছে মেয়েটা। সেকেন্ড কয়েক বাদ চোখ সরিয়ে আরেকটু ঝুঁকে যায় রৌদ্র। মেঘার বাঁ মুড়োর পাশে ড্রেসিং টেবিলে হাত ঠেসে মেঘাকে নিজের মাঝে আবদ্ধ করে নেয় প্রথমে। ঝুঁকে কাঁধ গলিয়ে চুলগাছি ডান পাশ করে নিমেষেই নাক ডুবিয়ে দেয় চুলের ভাঁজে। মিষ্টি মাদকীয় ঘ্রাণে বুজে আসে রক্তিম দু চোখ। মেঘের মতো ছড়ানো সেই ঘন কৃষ্ণকেশীর ঘ্রাণ পেতে ক্ষুব্ধতা পরিণত হয় পরম শান্তির ঋষি। নিজেকে সংযত করতে না পেরে খেয়ালের বসে গভীরে নাক ডুবিয়ে লম্বা লম্বা শ্বাস টানে রৌদ্র। দূরত্ব কমিয়ে রৌদ্রের অতি সন্নিকটে আসা মাত্রই কম্পিত হয় একবিংশীর কোমল কায়া। লোকটার গরম শ্বাসের সাথে খোঁচা দাড়ি খানিক বিদ্ধ হয় রমণীর কোমল গ্রীবার ধারে। শ্বাস রুখে চোখ বুজে নেয় মেঘা। বন্ধ চোখের কোণে দেখা দেয় অবাধ্য চিকচিকে জলকণা। হাত উদ্ধত্ত করে রৌদ্রকে ঠেলে সরিয়ে দিতে লোকটার পেটের কাছে হাত রেখে আলতো ধাক্কা দেয় শক্তি জুগিয়ে। তবে 1 ইঞ্চিও সরাতে পারে না, বরং হিস হিসিয়ে ওঠে রৌদ্র। ইউ নো সুইট হার্ট, ইউর হেয়ার স্মেল ইজ সো অ্যাট্রাকটিভ। কি মাখিস বলতো চুলে? এক মুহূর্ত পর সে নিজেই সরে আসে, ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে। দ্বিতীয়বার তাকায় না মেঘার দিকে। মেয়েটার চুলগুলো নিজ হাতে গুছিয়ে কোনো রকমে পেঁচিয়ে একটা কাঁটা দিয়ে আটকে দেয়। হিজাবটা নিয়ে পেঁচিয়ে দেয় মাথায়। খুঁজে খুঁজে পিন বের করে হিজাবের একই কিনারায় আটকে দেয় কোনো রকমে, যাতে পরবর্তীতে খুলে না যায়। খুব পারদর্শী না হলেও বেশ সুন্দর করে প্রথম চেষ্টাতেই হিজাবটা বেঁধে দিতে সক্ষম হলো রৌদ্র। শেষ হতেই বুক ফুলিয়ে দীর্ঘ হাঁপ টানল। এক কদম পিছিয়ে কোমরের ধারে হাত ঠেসে সম্পূর্ণ দৃষ্টিতে পুরোপুরি অবলোকন করল মেঘাকে। মেয়েটাকে হিজাব পিছিয়ে অন্যরকম সুন্দর লাগছে, চোখে ধরছে এটাও। তর্জনীর দ্বারা চোয়াল চুলকে শব্দহীনা মৃদু হাসি রৌদ্র। তাকায় মেঘার চোখের দিকে। রমণীর দুচোখ ঘোলাটে, কার্নিশে চিকচিক করছে জলকণা। ক্ষণে ক্ষণে ফেঁপে উঠছে নাকের পাটা। নাকের ডগাসহ 2 গাল লালচে। চোখ হতে এক্ষণে যেন পানি গড়াবে টুপ করে। একাধারে সেই তখন থেকে চেয়ে আছে রৌদ্রের দিকে। চোখে পানি দেখেও ভ্রুক্ষেপ প্রকাশ করল না রৌদ্র। ওষ্ঠ জোড়ার দিকে দৃষ্টি পড়ল এবার। টকটকে গাঢ় লিপস্টিক ঠোঁট জোড়াকে ফুটিয়ে তুলেছে। রৌদ্র এক ঝটকায় এগিয়ে যায়। গতি কমিয়ে রয়ে সই মেয়েটার কাছাকাছি হেলে দাঁড়ায়। ডান হাত উঠিয়ে আলগোছে রাখি মেয়েটার বাম চোয়ালে। সুপ্ত অনুভূতিতে এবারও আর চোখ খুলে রাখতে পারে না মেঘা। বুঝে আসে অবলীলায়। রৌদ্র তা দেখে হাসি মৃদু মন্দ। বৃদ্ধা আঙুল ওষ্ঠাধরের নিকট নিয়ে আলতো করে স্লাইড করে। সেদিক পানে দৃষ্টি নিবদ্ধ রেখে ঢোক গিলে সূক্ষ্ম ফিসফিসিয়ে বলে অনুমতি নেবার স্বরে। লিপস্টিক উঠিয়ে দেই শানি। লিপস্টিক থাকলে লোকের দৃষ্টি পড়বে তোর ঠোঁটের দিকে। আমি চাই না কারোর দৃষ্টি আমার প্রপার্টির দিকে পড়ুক। ইউ মাই ট্রেজার অর ইউর লিপস অলসো মাই এক্সক্লুসিভ ট্রেজার।
এই পর্যায়ে শাড়ি খামচি ওষ্ঠ উল্টাই মেধা। ফোপানোর শব্দ ভেসে আসে কানে। ঝট করে ওষ্ঠ থেকে চোখ তুলে রমণীর মুখপানে তাকায় রৌদ্র। মেঘার বাম গাল বিয়ে বন্ধ চোখ ছাপিয়ে পানি গড়াচ্ছে এক ফোঁটা। আঁখি দইয়ের দীঘল পাপড়ি যুগল আধো ভিজা। পরপর আবার ফুঁপিয়ে ওঠে মেয়েটা। সহসা হাত সরায় রৌদ্র, বাড়িয়ে ফেলে দূরত্ব। চাপা সরি বলি কান্নার হেতু আন্দাজ করি। ইডিয়ট, কাঁদবি না একদম। পরক্ষণে দম টিনে আবার বলি হাড় ডলি। সিরিয়াস হলে ঘৃণা করিস আমায়? এই বেলায় কণ্ঠস্বরীর ধাঁচ আন্দাজ করা যায় না। কেমন করুণ শোনালো প্রশ্নটা। ভিজা চোখ চোরা মিলল মেঘা। চাইল ওষ্ঠপুটি দাঁত চিপে কান্না রোধের চেষ্টা করি। ভিজা চোখ মুছল হাতির উল্টো পিঠি। উত্তরের চেষ্টা না করে লাফিয়ে নামলো বসা হতে। চোখ মুছতে মুছতে প্রস্থানের জন্য ছোটার উদ্দেশ্যে পা বাড়াতে গেলে রৌদ্র আকস্মিক বলল একই স্বরে, আর থাকছি না আমি, কাল যাচ্ছি ফিরে। এই এক রাত টুকুই থাকবো শুধু। কাল রাত হতে হতে আমি পগার পার। দেশের গণ্ডির বাইরে চলে যাব একদম। তোর থেকে হাজার হাজার মাইল দূরে চলে যাব। ঘৃণাটুকু গচ্ছিত রাখবি। যদি ফের দেখা হয় তাহলে যেন এভাবেই কাঁদতে পারিস আমায় দেখে, আমার স্পর্শে। সে কান্না ঘৃণার হোক বা অন্য কিছুর। এর পরবর্তী সাক্ষাতেও তোর চোখে পানি দেখতে চাই আমি। যদি না দেখি তাহলে থাপ্পড় মেরে কাঁদাবো বলে রাখলাম। বাড়িতে কেউ নেই, সবাই মেঘাকে ফেলে রেখে চলে গেছে। কেউ দ্বিতীয়বার আর খোঁজ করল না ওর। নিচে নেমে কাউকেই খুঁজে পায়নি মেঘা। পুরো বাড়ি ফাঁকা। কান্না গিলে পানি খেয়ে গলা ভিজিয়েছে মেয়েটা। যত শক্ত হতে চায় লোকটার সামনে, লোকটার অবাধ্য চাহনি আর স্পর্শের বিচরণে বারংবার মিয়ে যায় শক্ত খোলসধারী হৃদয়। মেঘা এক ছুটে বাইরে বেরিয়ে চুপটি করে উঠে বসেছে গাড়িতে। এদিকে রৌদ্র ওকে খুঁজতে খুঁজতে হয়রান। ঘর হতে আগে বেরিয়েছে সেই মেয়ে। পুরো বাড়িতে ওই মেয়েকে খোঁজা শেষ ইতোমধ্যে। রৌদ্র পেল না। ছাদেও দেখেছে। না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে বেপরোয়া হৃদয়। কাঁদতে কাঁদতে বেরিয়ে এক মুহূর্তেই কোথায় উধাও হয়ে গেল ওই মেয়ে। ছটফট করে খুঁজতে খুঁজতে বাইরে বেরোল রৌদ্র। সদর বরাবর গাড়ি দাঁড় করিয়ে রাখা। ফ্রন্ট সিটে জানালার পাশে মেঘা বসে আছে। রৌদ্র ওকে এক ঝলক দেখা মাত্রই প্রাণ ফিরে পেল। দীর্ঘ শ্বাস ফেলল। সময় নষ্ট করল না আর। দ্রুত উঠে পড়ল গাড়িতে। স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি স্টার্ট করতে করতে বাঁকা চোখে চেয়ে নমনীয় স্বরে বলল আচমকা, সিট বেল্ট বেঁধে নাও। মেঘা অনড়, শুনল না কথা, বাঁধল না সিট বেল্ট। রৌদ্র এবার আর জোর খাটালো না। ওরা বিয়ে বাড়ি পৌঁছেছে বিয়ে পড়ানো শেষ হওয়ার পর। মোটামুটি মাঝপথে সবকিছু। মেঘা গাড়ি থেকে নেমে সোজা গার্ডেনের দিকে এগিয়েছে। পথিমধ্যে কথা তো দূর, আর চোখেও তাকায়নি রৌদ্রের পানি। সায়ানদের বাড়ির গার্ডেনে বিয়ের ভেন্যু সাজানো হয়েছে। উপচে পড়া ভিড় পুরো জায়গায়। মেঘা কোনো রকমে ভিড় ঠেলে স্টেজের দিকে এগোলো। পাশাপাশি শুভ্র আর মেহের বসে আছে। লাল টুকটুকে রাঙা শাড়িতে রাঙা বউ রূপে সেজেছে মেহের। মেয়েটা একই স্নিগ্ধ কোমল সৌন্দর্যের অধিকারিণী। দেখলেই চোখ জুড়িয়ে যায়। তার উপর বিয়ের ভারী সাজে পুরো চোখ ধাঁধানো সুন্দর লাগছে আজ ওকে। দূর হতে চিকচিক করে জ্বলছে ভীষণ। পাশাপাশি বেশ মানিয়েছে দুটোকেই। মেহেরের ডান পাশে শুভ্র আর বাম পাশে সাফার বসে। সামনে ক্যামেরাম্যান ছবি তুলছে হয়তো। মেঘা এতক্ষণে মুচকি হাসল। মন খারাপ ঠেলে সরালো অদূরে। ভরা গালে হাসি ফুটিয়ে তুড়িঘুড়ি করে এগোলো ওদিকে। স্টেজের পাশ থেকে সিরাত ডাকলো এমতো সময়। এগিয়ে এসে বলল, মেঘা, এতক্ষণ কোথায় ছিলি? এসেছি থেকে খুঁজছি তোকে। কোন গাড়িতে এসেছিস তুই? না আপু, আমি তো কেবলই বলতে বলতে কথা ঘোরালো। এখানেই ছিলাম আপু। সিরাত চোখ শুরু করে তাকায়। সুধয়, হেজাব পড়লি কখন? সাজগোজ সব খেটে ফেলেছিস দেখছি। তোকে কত সুন্দর করে সাজালাম আমি, যদিও এভাবে আরো বেশি সুন্দর লাগছে। এখন যা। শুভ্র বারবার তোর খোঁজ করছিল। মেঘা স্টেজে উঠল, বসল শুভ্রের অপর পাশে। মেহের বোধহয় কেঁদেছে খানিক আগে, দেখেই বোঝা যাচ্ছে। ওর সাথে টুকটাক কথা বলল মেঘা, তুলল অগণিত ছবি। বিয়ে পড়ানোর পর মেহের এখন পুরোপুরি কাবির পরিবারের সদস্য। পুরো কাবির পরিবার মিলে একটা ফ্যামিলি ফটো তোলা হবে ফ্রেমে বাঁধানোর জন্য। সেই মোতাবেক আদ্র সবাইকে টেনে জড়ো করল স্টেজের উপর। শুভ্র আর মেহেরকে কেন্দ্র করে দাঁড়ালো সকলে। ওরা দুজন বসে বাড়ির দুই কর্তা আর গিন্নিদের ছেলে বৌমার দুপাশে জোর বেঁধে বসানো হলো।
বাকিরা সবাই পেছনে দাঁড়ালো সারিবদ্ধভাবে। সিরাত, আহিয়ান, ওদের দুজনের কোলে মাঝামাঝি রামিসা। মেঘাকে ওদের সাথে টেনে নিয়েছে আদ্র। এই মেয়ে বলে সে নাকি এই পরিবারের সদস্য নয়, তবে ওর কথায় কেউ তোয়াক্কা করলে তবেই তো। সবাই ফ্রেমে যুক্ত হলেও বাদ পড়েছে রৌদ্র। আদ্র ওকে আশপাশ খুঁজে পেল না, অবশেষে নিজেই আসলো সে। আদ্র এগিয়ে গিয়ে বলল, রুটি ফ্যামিলি ফটো তুলবো, চলে আয়। না তাকিয়ে কাঠ জবাব রৌদ্রের। তোদের ফ্যামিলি থেকে আমার অস্তিত্ব 5 বছর আগেই মুছে গেছে। আমি মৃত। কাবির পরিবারের ছোট ছেলে মৃত। মৃতদের ফটো তোলা হয়েছিল কবে? আদ্র ওকে নিজে থেকে জোর করল না আর। সে গিয়ে ইচ্ছাকৃত দাঁড়ালো মেঘার পাশে। কোথা থেকে সায়ান ছুটে আসলো এই পর্যায়ে। ও হ্যালো, আমাকে ছাড়া ফ্যামিলি ফটো তোলা হচ্ছে? আমি কি এই বাড়ির সদস্য নই? আমাকে নেওয়া হবে না এই ফ্রেমে?